দ্য হন্টেড মাইন্ডস থেকে আমি সিদ্ধার্থ। আপনারা শুনছেন আজকের গ্রাম বাংলা ভূতের গল্প 22 নম্বর ফ্ল্যাট। কলকাতায় এসে সাধ্যের মধ্যে একটা ভালো ফ্ল্যাট খুঁজে পাওয়া যেন খড়ের গাদায় ছোঁচ খোঁজা। রাহুল যখন সল্টলেকের কাছাকাছি এক বহুতল আবাসনে 4 তলায় 22 নম্বর ফ্ল্যাটটা মাত্র 10,000 টাকায় ভাড়া পেল, তখন তার আনন্দ আর ধরে না। 3 কামরার বিশাল ফ্ল্যাট, ব্যালকনি দিয়ে চমৎকার হাওয়া আসে, আর আসবাবপত্র প্রায় নতুন। ব্রোকার হরিপদবাবু যখন ছবিটা দিচ্ছিলেন তখন তার হাতটা সামান্য কাঁপছিল। তিনি নিচু গলায় বলেছিলেন, বাবু, একটা কথা মনে রাখবেন, ফ্ল্যাটের পেছনের দিকের ছোট্ট ঘরটা সবসময় বন্ধ রাখবেন। ওটা স্টোররুম হিসাবে রয়ে গেছে, আর রাত 12টার পর ও ঘরের দরজার সামনে ভুলেও যাবেন না। রাহুল আইটি কোম্পানিতে কাজ করা প্র্যাকটিক্যালি ছেলে। সে হেসে বলল, আরে হরিপদবাবু, আমি ভূতপ্রেত বিশ্বাস করি না, ঘর বন্ধ রাখলেই হলো তো। ব্যাস, কোনো সমস্যা নেই। ফ্ল্যাটে ওঠার প্রথম 3 দিন সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু 4 নম্বর দিনটা ছিল এক নির্ঝুম অমাবস্যার রাত। সেই দিন থেকেই অদ্ভুত কাণ্ড শুরু হলো। রাহুল তখন ল্যাপটপে অফিসের কাজ করছিল। রাত ঠিক 12টা 15। হঠাৎ চারিপাশটা একদম থমথমে হয়ে গেল। মেঝের ওপর দিয়ে যেন খুব হালকা পায়ে কেউ হেঁটে গেল। খুব চেনা একটা শব্দ, ঘুমুর ও নুপুরের আওয়াজ। রাহুল ল্যাপটপ থেকে চোখ তুলে তাকালো। বসার ঘরে তো কেউ নেই। সে ভাবল হয়তো পাশের ফ্ল্যাটের আওয়াজ দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছে। কিন্তু ঠিক তখনই সেই বন্ধ ছোট্ট ঘরটার ভেতর থেকে একটা কর্কশ শব্দ শোনা গেল, যেন কেউ নখ দিয়ে দরজার ভেতরের কাঠটা আঁচড়াচ্ছে। রাহুল উঠে গিয়ে দরজার সামনে দাঁড়ালো। ভেতরে আঁচড়ানোর শব্দ আরও তীব্র হতে লাগলো, ঠিক যেন কোনো হিংস্র পশু বন্দি অবস্থা থেকে বের হতে চাইছে। সে যখনই দরজার হাতলটা ছুঁতে যাবে, অমনি পুরো ফ্ল্যাটের আলো দপ করে নিভে গেল। ঘুটঘুটে অন্ধকারে শুধু শোনা গেল একটা মেয়ের চাপা খিলখিলিনি হাসি। রাহুল ভয়ে পিছিয়ে এলো এবং মোবাইলের টর্চ জ্বেলে সেই রাতে কোনো মতে নিজের ঘরে শুয়ে পড়ল। পরের দিন সকালে রাহুল আর চুপ করে থাকতে পারল না। সেই আবাসনের বৃদ্ধ সিকিউরিটি গার্ড রামখেলা দত্তকে ডেকে একটু জেরা করতেই আসল সত্য সামনে এলো। বছর 5 আগে এই 22 নম্বর ফ্ল্যাটে রঞ্জিনী নামের এক ক্লাসিক্যাল ডান্সার মেয়ে একা থাকতেন। সে দেখতে খুব সুন্দরী ছিল, তেমনই ছিল তার নাচের সুখ্যাতি। কিন্তু এক রাতে একদল ডাকাত ফ্ল্যাটে ঢোকে। তারা মেয়েটির গহনা লুট করে এবং তাকে নির্মমভাবে খুন করে ওই ছোট্ট ঘরের ভেতরে আটকে রেখে পালিয়ে যায়। পুলিশ যখন রঞ্জিনীর কষাগলা দেহ উদ্ধার করে, তখন তার পায়ে তখনও সেই রক্তমাখা ঘুঙুর জোড়া বাঁধা ছিল। তারপর থেকে যারা এই ফ্ল্যাটে ভাড়া এসেছে, কেউ 1 সপ্তাহের বেশি টিকতে পারেনি। সবাই মাঝরাতে এক নর্তকীর বীভৎস রূপ দেখে পালিয়ে গেছে। সব শুনে রাহুলের মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। কিন্তু সে আজ রাতেই ফ্ল্যাট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেও তার অফিস থেকে বের হতে রাত 11টা বেজে গেল। রাত যখন 12:45, রাহুল ফ্ল্যাটে ফিরে দ্রুত নিজের ব্যাগ গোছাতে শুরু করলো। সে আর এক মুহূর্ত এখানে থাকবে না। ঠিক রাত 12টা বাজতেই ফ্ল্যাটের মেন সুইচটা নিজে থেকেই ট্রিপ করে গেল। ফাটারের হালকা লাল আলোয় চারিপাশটায় এক মায়াবী ও ভয়ানক রূপ নিল। হঠাৎ সেই বন্ধ ঘরের দরজাটা তীব্র শব্দ নিয়ে নিজে থেকে খুলে গেল। ভেতর থেকে ভেসে এলো এক অতি প্রকৃতি ধ্রুপদী সঙ্গীতের সুর, আর সেই সুরের তালে তালে মেঝের ওপর আছড়ে পড়তে লাগলো ভারী নুপুরের আওয়াজ। রাহুল আতঙ্কে জমে গেল। সে দেখল বসার ঘরের মাঝখানে ব্যাকলাইটের আলোয় একটা ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটি ধীরে ধীরে রাহুলের দিকে ঘুরল। মেয়েটির পরনে ছিল এককালে সাদা, কিন্তু এখন ধুলো হয়ে শুকিয়ে যাওয়া, রক্তে লাল হয়ে যাওয়া
কথকের পোশাক। কিন্তু তার মুখের দিকে তাকাতেই রাহুলের গলা দিয়ে চিৎকার বের হওয়া বন্ধ হয়ে গেল। মেয়েটির চোখ দুটো উপড়ে নেওয়া হয়েছে, সেখানে কেবল দুটো অন্ধকার গর্ত। গাল দুটো পচে গিয়ে ভেতরে দাঁত বের হয়ে গেছে, আর তার পা দুটোর পাতা পেছনের দিকে ঘোরানো। সেই অন্ধকার চোখের গর্ত দিয়ে রাহুলের দিকে তাকিয়ে প্রেতাত্মাটি তার বিকৃতিতে হাত বাড়িয়ে নাচতে নাচতে এগিয়ে আসতে লাগলো। প্রতিটি পদক্ষেপের সাথে সাথে তার পা থেকে তাজা রক্ত মেঝেতে লেপ্টে যাচ্ছিল। রাহুল মেন দরজার দিকে দৌড়ে গেল, কিন্তু দরজার লকটা কিছুতেই খুলছিল না, যেন বাইরে থেকে কেউ সেটাকে বন্ধ করে দিয়েছে। পেছনে নুপুরের আওয়াজ তখন একদম ঘাড়ে এসে ঠেকেছে। এক বরফ শীতল হাওয়া তার ঘাড়ের ওপরে এসে লাগলো। সে পেছন ফিরে দেখল রঞ্জনীর প্রেতাত্মাটা তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে। তার পচা মুখের দুর্গন্ধ রাহুলের নাক তালা লাগিয়ে দিল। প্রেতাত্মাটি তার ঠান্ডা শক্ত আঙুল দিয়ে রাহুলের গলা চেপে ধরল এবং এক তীব্র আর্তনাদের স্বরে বলল, অনেকদিন পর একজন নাচের সঙ্গী পেলাম, তুমি কোথাও যাবে না। রাহুল শেষবারের মতো দেখল সেই অন্ধ নর্তকী তাকে টেনে নিয়ে যাচ্ছে সেই অন্ধকার ছোট ঘরটার দিকে, যে ঘর থেকে কোনোদিন কেউ ফিরে আসেনি। পরের দিন সকালে হরিপদবাবু যখন পুলিশের দল নিয়ে 22 নম্বর ফ্ল্যাটের দরজা ভাঙলেন, তখন ফ্ল্যাটটা একদম ফাঁকা ছিল। কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই, তবে লিভিং রুমের মেঝেতে ধুলোর উপরে একজোড়া উল্টো পায়ের ছাপ ও তার পায়ে রক্তে দিয়ে লেখা সংখ্যা জ্বলজ্বল করছিল 22। রাহুলকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি, কিন্তু লোকমুখে শোনা যায় আজও অমাবস্যার রাতে ওই ফ্ল্যাটের সামনে দিয়ে ঘুমরের শব্দের সাথে সাথে এক যুবকের বাঁচার জন্য আকুল আর্তনাদ শোনা যায়।